নমস্কার। আজকে আমরা যার কাছে যার গল্প শুনবো বা যার কাছে এসছি সে আর কেউ নয়, প্রদীপ হালদার। কে এই প্রদীপ? প্রশ্ন হচ্ছে কে এই প্রদীপ। এখন এই প্রদীপ হালদারের মুখ থেকে শুনবো যে কে এই প্রদীপ। প্রদীপ বলো, তোমার প্রথম বলো, তোমার পরিচয় দাও, আমাদের দর্শকদের জন্য পরিচয় দাও। ফার্স্ট অফ অল ধন্যবাদ স্যার আপনাকে ইনভাইট করার জন্য এবং আমাদের যারা দর্শক রয়েছে সকলকে ধন্যবাদ। আমার নাম প্রদীপ হালদার, আমার বাড়ি মসলন্দপুরে এবং আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে ওঠা এন্টারপ্রেনার। ব্যবসায়িক প্রদীপ হালদার। বাঙালি ব্যবসা করে সাধারণত খুঁজে পাওয়া মুশকিল, তো আমরা প্রদীপকে খুঁজে পেয়েছি। খুব মানে খুব কষ্ট করে খুঁজেছি, খুঁজে আমরা প্রদীপকে বের করেছি। বাংলার প্রদীপ, বাংলার মুখ উজ্জ্বল করছে, নতুন ভাবে ব্যবসা শুরু করেছে। বাঙালি ব্যবসায়িক, আমরা চাই যে বাংলার থেকে ব্যবসায়িক উঠে আসুক এবং যেন তেন ব্যবসায়িক নয়, যেটা আমরা সাধারণত বলি মারোয়াড়ির ব্যবসা। মারোয়াড়ির কি ব্যবসা? শেয়ার বাজার। শুনেই একটা চমকপ্রদ ব্যাপার, কিসের শেয়ার বাজার। প্রদীপের কাছ থেকে শুনবো আজকের বাংলার শেয়ার বাজার, মানে বাঙালি শেয়ার বাজার ব্যবসায়িক। এটা একটু অন্যরকম বলার কারণ আমরা বাঙালির ছেলেকে পেয়েছি। প্রদীপ, সব থেকে বড় কথা হচ্ছে তোমার এই যে জার্নি, এবং কোনো ব্যবসায়িক তোমার ব্যাকগ্রাউন্ড নেই, আমি যতটুকু জানি তোমাকে, সে সত্ত্বেও তুমি যেভাবে উঠে এসছো, কেন? প্রথম কথা হচ্ছে কেন তুমি ব্যবসা শুরু করলে, কিভাবে করলে, এইটা তুমি আমাকে একটু বলো দর্শকদের জন্য। বেসিক্যালি আমি আমার পুরো জেনারেশনের মানে লাস্ট 4-5 পুরুষের ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনার। সো আমি যখন এই শেয়ার বাজারের প্রথম জার্নিটা আসি, আমি জানতামই না যে অ্যাকচুয়ালি আমি আসতে পারবো কিনা। আচ্ছা আচ্ছা ইনফ্যাক্ট জাস্ট আমার মায়ের নামে একটা ডিম্যাট অ্যাকাউন্ট আমি ওপেন করি আচ্ছা। জাস্ট নরমালি ট্রেড করার জন্য। তো শুরু থেকেই তো লাইফে একটা স্বপ্ন ছিল। সেটা কত মানে? আমি 2012 থেকে 2012 থেকে? আচ্ছা 2012 আচ্ছা। থেকে তখন আমার মায়ের নামে একটা ডিম্যাট অ্যাকাউন্ট আমি ওপেন করি। ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার পেছনেও ওরকম কোনো খুব বেশি রিজন ছিল না। জাস্ট আমার মনে হয় ফোন থেকে গুগলে সার্চ করেছিলাম শেয়ার মার্কেট। দেন আমি শেয়ার মার্কেটটা সার্চ করে দেখলাম যে এরকম ভাবে অ্যাকাউন্ট ওপেন করা হয়। তারপর একটা রেপুটেড ব্রোকারের কাছে আমি জাস্ট অ্যাকাউন্টটা খুললাম। খোলার পরে শেয়ার মার্কেটের জার্নিটা জাস্ট স্টার্ট হলো। বাট তখনও আমি ওরকম কোনো মোটিভেশন নিয়ে স্টার্ট করিনি। লাইফে কিছু করবো এটা ফিক্স ছিল, কিন্তু কি করব কিভাবে হবে এরকম কিছু ফিক্স ছিল না। আচ্ছা। তো এইভাবেই বেসিক্যালি শেয়ার মার্কেটের জার্নিটা স্টার্ট হয়। বাট তখনও ওরকম ফিক্সড কিছু ছিল না যে শেয়ার মার্কেটেই আসতে হবে। শেয়ার মার্কেটে ইনভেস্ট করার পর তখনকার দিনে অনেক টিপস প্রোভাইড করার কোম্পানি ছিল বেসিক্যালি। তো আমি এরকম একটা একটা মধ্যপ্রদেশের একটা কোম্পানি থেকে টিপস নিই। তো সেই টিপস নেওয়ার পর আমার অনেক লস হয়ে যায়, ডিপ খেয়ে গেছে, একদম ডিপ খেয়ে গেছি। তারপর ওই যে জিনিসটা বলে না, যে জিনিসটা ব্যথা দেয় খুব, সেই জিনিসটা একটা চলে আসে যে না এটা আমার করতেই হবে। ওখানেই একটা টার্নিং পয়েন্ট ছিল। দেন আমি পুরো ডিসাইড করে নিই যে আমাকে শেয়ার মার্কেটেই ঢুকতে হবে। তখনও জাস্ট কিছু জানতাম না, কিন্তু তখন মেন্টালি ভাবে আমার একটা প্রিপারেশন ছিল। মানে মানে ধাক্কা খেয়ে তুমি এই ব্যবসায়, মানে এই লাইনে চলে এসছো এবং পরবর্তীকালে পড়াশোনা করেছো এবং পড়াশোনা করে তুমি সেবি রেজিস্টার, মানে বাংলায় খুব কম আছে সেবি রেজিস্টার ইয়ে ইনভেস্টার। তো সেই প্রদীপ হালদার, মানে আমি প্রদীপ করে বলি ওই জন্য প্রদীপ বললাম, তো সেই প্রদীপকে মানে এই যে জার্নি, এবং পরবর্তীকালে তুমি এডুকেশন করেছো, আস্তে আস্তে তুমি মিউচুয়াল ফান্ডে গেছো, এবং প্রত্যেকটা ধাপ বাই ধাপ সেগুলো আমরা সব শুনবো। কিন্তু তার আগে যেটা শুনবো সেটা হচ্ছে যে তুমি বলো যে বাঙালি শেয়ার বাজারে, বাঙালির কাছে শেয়ার বাজারে ইনভেস্ট করবে বা বাঙালি শেয়ার বাজারে প্রবেশ করবে, তার গোটা কিভাবে করবে, মানে কেন করবে এবং কিভাবে করবে। অ্যাকচুয়ালি স্যার খুব রেলিভেন্ট কোশ্চেন এটা। অ্যাকচুয়ালি বাঙালিদের কাছে শেয়ার মার্কেট মানেই প্রথমত এখানে এত রকমের স্ক্যাম হয়েছে না। সারদা, রোজ ভ্যালি, বিভিন্ন রকমের, কদিন আগে চলছিল এনএফটি, এরকম এত স্ক্যাম চলেছে। বাঙালিদের কাছে শেয়ার মার্কেট মানে একটা আতঙ্ক। শেয়ার মার্কেট মানে কি ব্যাপার, ওরে বাবা আবার মনে হয় নতুন কোন স্ক্যাম। আর ইনফ্যাক্ট আমরা যদি হিস্ট্রিতেও দেখি এত বড় বড় স্ক্যাম হয়েছে। তো বাঙালি প্রথমত একটা আতঙ্কিত শেয়ার মার্কেট নিয়ে। শেয়ার মার্কেট মানেই হয়তো এখানে ডুবে যেতে পারে, লস। বাট অ্যাকচুয়াল ব্যাপারটা এরকম না। অ্যাকচুয়ালি শেয়ার মার্কেট এটা কাজ করে একটা ম্যাথমেটিক্স এর উপরে এবং
আমাদের যে ভারতবর্ষের যে ইকোনমি এটাই একদম। দাঁড়িয়ে রয়েছে শেয়ার মার্কেটের উপরে। একদম একদম। ইনফ্যাক্ট ভারতবর্ষের যে জিডিপি তার একটা ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন শেয়ার মার্কেট থেকে রয়েছে। এবং মানে ধরাই হয় জিডিপিটা, মানে ইকোনমিক্যালি ধরা হয় যে ওই শেয়ার মার্কেটের উপরে, মানে যে কোনো ব্যবসার, আমি যেটুকুনি জানি যে যে কোনো মানুষকে জাজ করা হয় যে তার মানে পোর্টফোলিও অনুযায়ী জাজ করা হয়। যেমন আম্বানি কত টাকার মালিক, এটা জাজ করা হয় যে তার সে কত বিলিয়নের তার শেয়ার মার্কেটে বিজনেস হচ্ছে। হ্যাঁ, বলো, continue। বেসিক্যালি আমাদের বাঙালি যারা রয়েছে শেয়ার মার্কেটে তারা তো প্রথমে ভয় রয়েছে, বাট বাঙালিদের মধ্যে সব থেকে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এডুকেশনের একটা গ্যাপ রয়ে গেছে। যেহেতু স্কুল কলেজে শেয়ার মার্কেট নিয়ে বা ব্যবসা নিয়ে কোনো কিছু নিয়ে আলোচনা হয় না। তার কারণ হচ্ছে আপনি দেখবেন আমরা স্কুলে পড়ছি জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, অঙ্ক, এগুলো আমরা শিখছি। দেন আমরা গ্রাজুয়েশন করছি, গ্রাজুয়েশনের পর আমরা আলাদা আলাদা ফিল্ড থেকে প্রফেশনাল ডিগ্রি নিচ্ছি। কিন্তু এইখানে একটু মানে তোমাকে ইয়ে করে বলছি, বাঙালি মানে বিশেষ করে বাংলার যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় নেই, কিন্তু এখন যে সিবিএসসি বা আইসিআইসি বোর্ডের যে শিক্ষা ব্যবস্থায়, সেই শিক্ষা ব্যবস্থায় পড়ানো হয় শেয়ার বাজার, মানি মার্কেট, মানে মার্কেট নিয়ে ইচ অ্যান্ড এভরিথিং পড়ানো হয়, যেটা 6 থেকে 7 থেকে পড়ানো হয়। কন্টিনিউ করো। তো বেসিক্যালি যেটা আমাদের সময় ছিল পাইনি। তো বেসিক্যালি ওই যে গ্যাপটা রয়ে গেছে না, গ্যাপটার জন্য মানুষ অ্যাকচুয়ালি জানেই না। তো আজকের দিনে কারো যদি এসআইপি করতে হচ্ছে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, সবাই ভাবছে মানে ব্যাংকেই টাকাটা আমার সেফ, বা ভাবছে পোস্ট অফিসে একটা এমআইএস করে আসলাম ওটাই সেফ। বাট মিউচুয়াল ফান্ডটাও করা যেতে পারে, বা অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটে একটু পড়াশোনা জেনে অ্যাকচুয়ালি রিস্ক কখন হয়ে যায়। রিস্ক মানে আমরা যে জিনিসটা জানি না, আনসার্টেনিটি সেখান থেকেই তৈরি হচ্ছে। তো বাঙালির কাছে সেই আনসার্টেনিটিটা কোথাও না কোথাও অনেকটা বেশি রয়েছে, যেটা আমি অবজার্ভ করেছি আমার এই লাস্ট 1.5 ডিকেডের যে মার্কেট এক্সপিরিয়েন্স রয়েছে, যে কারণে বাঙালিটা শেয়ার মার্কেটকে শুরু থেকে একটা ভয় পায়। তো আমি মনে করি বাঙালির কাছে যদি শেয়ার মার্কেট শুরু করতে হয়, সবার প্রথমে শেয়ার মার্কেট পরে রাইট অ্যাডভাইজার, আর না হলে সবার প্রথমে নিজের শেখাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই শেখার জায়গায় আসবো, তার আগে মানে বাঙালি বলে কথা নয়, কেন আমি ইনভেস্ট করব, আমি কেন ইনভেস্ট করবো, আমি তো ব্যাংকে সেফ থাকবে। তোমার এই প্রসঙ্গ আমি টেনে নিয়ে আসি, ব্যাংক বা পোস্ট অফিস আমি সেফ, আমার কাছে টাকাটা সেফ, কিন্তু কেন আমি ইনভেস্ট করব তার কারণ আমি একটা বলে রাখি। মানে কেন ইনভেস্ট করব সেই জায়গাটায় আসার আগে, আমাদের সাধারণত মধ্যবিত্ত বাঙালি বা মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা আমরা মনে করি যে সেফ টাকা, এই সেফ টাকার প্রসঙ্গে জানার চেষ্টা করব, যে প্রদীপ ভালো বলবে যে কেন পোস্ট অফিস ব্যাংক বাদ দিয়ে আমি মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করব। প্রদীপ বলো। তো বেসিক্যালি আজকে আমরা জানি যে একটা যদি ব্যাংকে আমরা এফডি করি, আমরা 9 বছর 10 বছরে সেই টাকাটা ডবল পাই। আজকে যদি আমরা পোস্ট অফিসে ইনভেস্ট করি, এমআইএস বলো বা অন্যান্য পোস্ট অফিসের যে প্রোডাক্ট গুলো রয়েছে, সেখানে কিন্তু আমরা 6.5%, 7% এরকম রিটার্ন পাই। তো এটা না বাঙালিদের মধ্যে একটা মিসকনসেপশন রয়েছে, আমি ব্যাংকে এফডি করে বা পোস্ট অফিসে এমআইএস করে আমি হয়তো অনেক বড় টাকা বানাতে পারবো। বাট আমি এগুলোকে নেগেটিভ কিছু বলছি না, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট কি না এফডিও করা উচিত, আমাদের পোস্ট অফিসে যাওয়া উচিত। বাট অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেট যদি আমরা দেখি, লাস্ট 40 বছরে সেন্সেক্স 16.5 টাকা রিটার্ন দিচ্ছে অ্যাভারেজ সিএজিআর। মিউচুয়াল ফান্ডে এরকম অনেক ফান্ড রয়েছে লাস্ট 10 বছর ধরে 17%, 18% রিটার্ন দিচ্ছে। সো অ্যাকচুয়ালি যদি ওয়েলথ বানাতে হয়, আজকে একটা মা তার ছেলের এডুকেশন প্ল্যানিং করতে পারবে, একটা বাচ্চার যে বিবাহ, সে বিবাহ প্ল্যানিং করতে পারবে। সো আগে থেকে এগুলো যদি ম্যারেজ প্ল্যানিং, চাইল্ড প্ল্যানিং করা যায়, আজকে আমি 10 বছর পর কোন ট্যুরে যাব সেই প্ল্যানিংটা আজকে আমি করতে পারবো। আমি যদি 20 বছর পরে, কারণ আমরা বাঙালিরা বেসিক্যালি সবাই ল্যাথখোর, এবং টাকা হাতে আসলেই বাঙালি আমরা খরচা করে ফেলি। তো প্রত্যেক মাসে যদি আমরা 2000 টাকা, 1000 টাকা, কি হয় না দেখবেন একটা বাঙালি মেন্টালিটি আছে, এটা তো আমার সাথে আগে হয়েছে। অ্যান্ড দেখবেন যখন আমাদের ইএমআই থাকে, বেসিক্যালি ইএমআই যখন চাপ থাকে, তখন দেখবেন মাসে মনে আছে 1 তারিখ হলে আমার ইএমআই লাগবে, আগে সেই 5000 টাকা 10,000 টাকা সাইড করে রাখছে। ওভার দ্য টাইমে গিয়ে সেটাই কিন্তু একটা লং অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, বলে না বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি হচ্ছে। তেমনি এসআইপি মিউচুয়াল ফান্ডটাও এরকম, যদি আমরা 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা করে পার মান্থ, এইখানেই বলি এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক্যালি ইনভেস্টমেন্ট, এই যে এসআইপিটা কেন করছে, মানে কি সিস্টেমে করছে, মানে প্রতি মাসে বা প্রতি মাসের একটা তারিখে, নির্দিষ্ট তারিখে বা নির্দিষ্ট তারিখে নয়, একটা মিউচুয়াল ফান্ডের, যে কোনো মিউচুয়াল ফান্ডকে সেখানে ইনভেস্ট করাকে এসআইপি বা সিস্টেমেটিক্যালি ইনভেস্টমেন্ট প্ল্যান বলা হয়। এবার তোমার কাছে বলবো যে মিউচুয়াল ফান্ড বা সিস্টেমেটিক্যালি ইনভেস্টমেন্ট তো এ তো একটা আছেই, এগুলো তো থাকবে। সঙ্গে সঙ্গে একটা জিনিস বলো
যে একজন আমার মনে হলো যে আমি সিস্টেমেটিক্যাল ইনভেস্টমেন্ট অর্থাৎ এসআইপি করব, আমি 1,000 টাকা করে রাখবো মাসে। তো আমি আমার 25 বছর, আমি এখন আমার যা এজ তাতে আমি 15 বছর আমি এটা কন্টিনিউ করতে পারবো, তারপরে করতে পারবো না। তাহলে তখন গিয়ে আমি কি পরিমাণে টাকা পেতে পারি, মানে এই 17%, এই 18% যে গ্রোথ যে দাঁড়াবে, যা দাঁড়াচ্ছে, তো সেই হিসাবে আমি তখন গিয়ে কত টাকা আমি গেইন করতে পারি, এইটা আমাকে লামসাম এটা বলতে পারবো। মিউচুয়াল ফান্ডে বেসিক্যালি কি হয়, মানে আমি যদি আজকে মাত্র 3,000 টাকা করে ইনভেস্ট করি আগামী 30 ইয়ার্স এর জন্য, আমি কয়েক কোটি টাকা বিল্ড করতে পারি। এবার মেইন ব্যাপারটা হচ্ছে মার্কেটে আপনার অ্যামাউন্টটা ছোট থাকুক অসুবিধা নেই, কিন্তু কত সময়ের জন্য করছি টাইমিংটা এইবার এইখানেই চলে আসি যে টাইমিংটা কেন, মানে এজেড মানুষের কাছে থেকে বড় কথা হচ্ছে আজকের যে প্রজন্ম, সেই প্রজন্মকে মানে অ্যাওয়ারনেস করা যে সেই প্রজন্ম যদি আজ থেকে বিন্দু বিন্দু করে সিন্ধু হওয়া, ওর কাছেই চলে আসবো, যে আজকের যে যুব সমাজ বা আজকের যে সমাজ, মানে যারা করবে, তারা এই এজে এসে কোন এজ থেকে ইনভেস্টমেন্ট করা দরকার। আমি তো মনে করি 18 হয়ে গেল মানেই নিজের নামে আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, ইমিডিয়েটলি প্ল্যানিং করা উচিত। মানে অলরেডি আমি ম্যারিড না, বাট আমার প্ল্যানিং হয়ে গেছে 18 বছর ওর প্রদীপ, মানে প্রদীপ অ্যাকচুয়ালি আগেই বলেছি সেবি রেজিস্টার, এবং সেই জন্যই আমরা ওর কাছে এসছি, আমরা ওকে নিয়ে এসছি এবং আপনাদের অ্যাওয়ারনেস করার জন্য, এবং প্রতিনিয়ত নিয়ে আসবো, চেষ্টা করব। প্রদীপ যদি রাজি থাকে নিশ্চিত আপনাদের সঙ্গে নিয়ে আসবো। তো পাট করে একদিনে আমরা সব বিষয়ে যেতে পারবো না, আজকে আমরা অল্প, আর আপনাদেরও ধৈর্য হারিয়ে যাবেন। তো পার্ট 1-এ আমরা একটুকুনি জানবো প্রদীপের একটা ফান্ড, মানে প্রদীপের বিভিন্ন ফান্ড আছে, প্রদীপ নিয়ে কাজ করে। আপনারা প্রদীপের কাছে ইনভেস্ট, আপনারা প্রদীপের ফার্মে প্রদীপের সাহায্য নিয়ে যে কোনো জায়গায় ইনভেস্ট করতে গেলে করতেই পারেন। কিন্তু প্রদীপ একটা জিনিস বলো, যে এই যে বিন্দু বিন্দু করে সিন্ধু, ধরো কারো 500 টাকা শিখছে, 18 বছরে ইনকাম করতে পারে না, বাবা মার কাছ থেকে কোনো রকম হয়তো পয়সা নিয়ে 1,000 টাকা জোগাড় করছে, তো সেইটা সে কিভাবে ইনভেস্ট করবে? কি করে বুঝবে? আমি মনে করি মার্কেটে খুব তাড়াতাড়ি ইনকাম করার একটাই রাস্তা, হয় কোটি টাকা নিয়ে আসো, আর নয় লার্নিং নাও। 1 নম্বর, যদি আমার কাছে কোটি টাকা না থাকে, আমি আজকের দিনে অনেককে দেখি, আপনি দেখবেন লার্ন ইজ আর্ন, একটা ইংলিশে শব্দ আছে, লার্ন ইজ আর্ন, মানে যে পড়াশোনা করে না। এই জন্য ওয়ারেন বাফেটের কথায় চলে আসি, মানে ওদের শেয়ার বাজারের ওয়ারেন বাফেট একটা যেখানে থাকেন সেখানে শুধু পড়াশোনাই করেন উনি, শোনা যায় যে পড়াশোনাই সবসময়, ওনার শব্দ লার্ন ইজ আর্ন। চলো বেসিক্যালি ওয়ারেন বাফেটও স্যার একটা কথা বলে কি, if you are not earning while you sleep, you will work until you die. যদি আপনি ঘুমিয়েও না ইনকাম করতে পারি, সেই অটোমেশন যদি আমাদের কাছে না আসে, আমার সারা জীবন আমার কাজ করে যেতে হবে, ইনফ্যাক্ট মরা অবধি আমাদের কাজ করে যেতে হবে। তো বেসিক্যালি স্যার আমার যেটা মনে হয় যে একটা ছেলে যে আজকে শেয়ার মার্কেট জানে না, বোঝে না, আজ না হোক তার জানতে হবে পলিটিক্স সম্পর্কে, বিজনেস সম্পর্কে, স্টক মার্কেট সম্পর্কে। একজন ভালো মার্কেটে ইনভেস্টর সেই যে অ্যাকচুয়ালি ওভারঅল সিনারিওকে প্রেডিক্ট করতে পারে। বাট সাধারণ যারা রিটেলার, তাদের কাছে না সেই নিউজগুলো থাকে না, তারা ইন্টারপ্রিটেশনটা করতে পারে না। তো এই জন্য সবার প্রথম কাজ হচ্ছে ইনভেস্টমেন্টের আগে হচ্ছে শেখা। যদি আমরা জিনিসগুলো শিখতে পারি, দেখুন অনেকের কাছে শেখার সময় হয় না, তো সেই ক্ষেত্রে যারা অ্যাডভাইজাররা রয়েছে তাদেরকে রেখে, বা যারা মেন্টর রয়েছে তাদেরকে রেখে তারা এগোতে পারে। তো স্মল ছোট ছোট অ্যামাউন্ট, 500 টাকা দিয়ে আজকাল মিউচুয়াল ফান্ড করা যায়। 500 টাকা দিয়ে আমরা মিউচুয়াল ফান্ড করতে পারি, কারো হেল্প নিয়ে করতে পারি। আদারওয়াইজ না হলে অ্যাকচুয়ালি মার্কেটটা কি সেটা আমরা যদি বুঝতে পারি স্টার্টিং এ, সেটা সবার জন্য কিন্তু খুব বেশি হেল্পফুল হয়। প্রদীপ, তোমার সঙ্গে তো কথা বলছি আমরা বিজনেস নিয়ে, আরেকটা জিনিস আমার নিজের মনে হয় যে খুব জানার ইয়ে আছে, সেটা হচ্ছে যে এই যে শেয়ার বাজার, মারওয়াড়ির ব্যবসা, ভয় আছে বাঙালিদের যে মারওয়াড়িরা করতে পারে। যেমন আমি শুনেছি যে বিজয় কেডিয়া কলকাতার সল্টলেকের মানে খুব ওর কাহিনীটা যদি আমি যাই, মানে খুব এ থেকে আসতো কয়েকশো কোটি টাকার, মানে কয়েক হাজার কোটি টাকার মানে ফান্ড নিয়ে, এবং ফান্ড ম্যানেজও করছেন। তারপরে আরেকজন আছেন সিঙ্গাপুরে থাকেন, ওনার নামটা ভুলে গেছি, উনিও সল্টলেকের মারওয়াড়ি।
বাট উনিও ফান্ড ম্যানেজ করেন, না দুবাইয়ে থাকেন, যাই হোক উনিও কলকাতার, মানে কলকাতার প্রচুর ব্যবসায়িক আছে যারা ফান্ড ম্যানেজ করে এবং ফান্ড ম্যানেজার এবং ফান্ড ম্যানেজ করে এবং ইয়ে করে, তারা এখন সব বোম্বে কলকাতা বাইরে চলে গেছে। তো আমার প্রশ্ন এখানে যে ধরো এই যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে বা তোমার যে বাস্কেট যেভাবে সিস্টেমেটিক্যালি ইনভেস্টমেন্ট বা ডাইরেক্ট শেয়ারে ইকুইটিতে যেভাবে ইনভেস্ট করবে এবং তোমরা গাইড করো যে তোমরা লার্ন, এটা এই যে পড়াশোনাটা এটার কি কোনো যোগ্যতা বা ক্রাইটেরিয়া কোনো কিছু আছে তোমাদের? এই মার্কেটে এরকম লোকও রয়েছে যে ক্লাস 10 ফেল, আবার এই মার্কেটে এরকমও রয়েছে যে সিএফএ। তো এই মার্কেটটা এমনটাই ডাইনামিক, এই মার্কেটে আসার জন্য কোনো রকম এডুকেশন কোয়ালিফিকেশন লাগে না, কারণ মার্কেটে মেইন দরকার হয় পেশেন্স। তো এরকম আমার আপনি বিজয় কেডিয়ার যে নাম নিলেন, আমি লাস্ট ইয়ারই বিজয় কেডিয়া স্যারের সাথে পার্সোনালি মিটিং করেছি, কথা বলেছি, এন্ড বেসিক্যালি উনি এটাই বলে যে ওনার তো এরকমই, উনি খুব ভালো গানও গায়, উনি মারাত্মক ভালো গান গায়। সো আমার সাথে ওনার সাথে যখন পার্সোনাল ইন্টারাকশন হচ্ছিল, মানে উনি পড়াশোনাটাকে একটু এবং ওনার তো পড়াশোনার মানে ওনার যদি গল্পটা মানে যাদের জানা আছে, দর্শকদের জানা আছে বিজয় কেডিয়ার গল্প, কিন্তু বিজয়ও খুব মানে খুব প্যাথেটিক ভাবে আজকে কোটিপতি এবং খুব উচ্চ শিক্ষিত নয়, কিন্তু এটা সত্যি কথা, লার্ন ইজ আর্ন, পড়াশোনা সবসময় করতে হয় এবং সেটা হ্যাঁ কন্টিনিউ। তো বেসিক্যালি এটাই যে আপনি যেটা বললেন যে পড়াশোনা কতটা লাগে, আমি বেসিক্যালি বিকম করেছি, এমবিএ করেছি, আজকে সিএমটি 1 প্লাস আইআইএম ক্যালকাটাতে পড়ি, সেবি রেজিস্টার্ড, এনআইএসএম এর 4-5 সার্টিফিকেট রয়েছে, তারপরও আমি অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমি মনে করি যে এগুলো জাস্ট ডিগ্রি হয়েছে, বাট আমি যা শিখেছি আমি প্র্যাকটিক্যালি শিখেছি। সো যে মাধ্যমিক পাস, জাস্ট 10 পাস, না পড়াশোনা জানলেও হবে, শুধুমাত্র একটা মাইন্ডসেট যে না আমি মার্কেটে টিকে থাকবো, করবো। আর আজকের দিনে যেভাবে মূল্য বৃদ্ধি যেভাবে হচ্ছে, ইনফ্লেশন যেভাবে বাড়ছে, সেখান থেকে জাস্ট বেস্ট এই জিনিসগুলো আসার জন্য আমাদের এই মার্কেটটা হচ্ছে বেস্ট। এর জন্য কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন মিনিমাম ক্রাইটেরিয়া কিছু নেই। তো আমি শেষ করার আগে মানে শেষের দিকে আগাবো, কারণ দর্শকদের মানে আগামী দিনে আমরা আরো বুঝবো, আরো আলোচনা করব, গভীরভাবে জানবো, কারণ এটা এমন একটা সাবজেক্ট যে আমরা বিশেষ করে বাঙালিরা প্রচুর কিছু আমরা শোনার মানে বুঝতে হবে, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে, এবং ধীরে ধীরে জানার চেষ্টা করবো। কিন্তু প্রদীপ একটা জিনিস বলো যে বাংলায় কত লোক তোমাদের মানে মানে আমরা মেন যে রুরাল বাংলা এবং বাংলাকে 2-3 ভাগে ভাগ করে থাকি, মিডিল বাংলা, রুরাল বাংলা, সব থেকে তোমাদের ফোকাস কোনখানে, ফোকাস মানে কোন জায়গাকার? আমাদের মেন ফোকাস হচ্ছে সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছানো যে সমস্ত মানুষদের কাছে কেউ যাচ্ছে না, ডোর টু ডোর ক্যাম্পেইনিং। বিকজ গ্রামের মানুষরা কি হয়, সেই একটা কাছে ব্যাংকের কাছে গিয়ে হাইয়েস্ট রিচ করতে পারছে না জিনিসটা, আবার দেখা যাচ্ছে অনেক সময় ব্যাংকে যাচ্ছে বা পোস্ট অফিসে চলে যাচ্ছে, তারা কমিউনিকেট করছে না ঠিকঠাক ভাবে। তো আমাদের টার্গেট, যেহেতু আমি নিজে মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, একদম 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 আমার টার্গেটই হচ্ছে মিডল ক্লাস, একদম একদম, যে অলরেডি কোটিপতি, যে অলরেডি যার কাছে প্রচুর রিসোর্স রয়েছে, সবকিছু রয়েছে, তার কাছে আমি যাব না, আমার তাকে লাগবে যেমন আমি নিজে উঠেছি। আমার টার্গেট হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি, যারা গ্রামে রিসোর্স নেই যার কাছে, তার কাছে প্রদীপ হালদার আছে। মানে এক কথায় প্রদীপ গাইড করবে আগামী দিনের, আমরাও চাই যে বাঙালি ব্যবসায়িক এবং বাঙালি গাইড ওর লার্নিং সুন্দর ইয়ে করছে। যাই হোক, আজকে আমরা ওর সঙ্গে বসে আলোচনা করলাম। প্রদীপ, তুমি এসছো, তোমাকে ধন্যবাদ যে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমাদের সঙ্গে মিট করবার জন্য এবং আমাদের দর্শকদেরকে এডুকেটেড করবার জন্য। সব মিলিয়ে তোমাকে করার জন্য এবং আপনার এন্টায়ার টিমকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই আমরা শেষ করছি। আগামী দিনে আবার অন্য কোনো সাবজেক্ট নিয়ে আমরা প্রদীপের সঙ্গে বসবো।